প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, RS24 আওয়ার্স স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি গণিতের শিখন অভিজ্ঞতা 7 বৃত্তের খুঁটিনাটি এর 13তম পর্বে পৃষ্ঠা 166 হতে। তোমরা যারা এখনো প্রথম থেকে 12তম পর্বগুলো দেখোনি, তোমাদের দেখার সুবিধার্থে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রথম থেকে 12তম পর্বের লিঙ্কগুলো দিয়ে দেব, তোমরা তোমাদের সুবিধা মতো দেখে নিতে পারবে। আজকের পর্বে সমাধান করাবো 166 পৃষ্ঠার একক কাজ। আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। গণিত সহ বিভিন্ন বিষয়ের ক্লাস দেখে নিজেদের দক্ষতা বাড়াও। চলো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি শুরু করা যাক। 166 পৃষ্ঠার একক কাজ। এখানে ক, খ এবং সর্বশেষ গ তিনটি কাজ আমাদেরকে একক কাজ হিসেবে করতে দিয়েছে। শুরুতে আমরা 1 নাম্বার কাজটি করব, অর্থাৎ ক নাম্বার একক কাজটি করব। ক নাম্বার একক কাজে বলা হচ্ছে যে উস্থলকোণী ও সমকোণী ত্রিভুজ এঁকে হাতে কলমে ত্রিভুজ দুটির পরিবৃত্ত অঙ্কন করো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা শুরুতে ক নাম্বারের কাজটি দিয়ে শুরু করতেছি। ক নাম্বারের কাজটিতে বলা হয়েছে যে কি, উস্থলকোণী ও সমকোণী ত্রিভুজ এঁকে হাতে কলমে ত্রিভুজ দুটির পরিবৃত্ত অঙ্কন করো। গত পর্বে প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে কাগজ ভাঁজ করে এবং যে পেন্সিল কম্পাসের মাধ্যমে কিভাবে ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করতে হয় সেটা শিখিয়েছি। আজকেও প্রিয় শিক্ষার্থীরা, আমরা ওই দুইটা পদ্ধতি থেকে যেহেতু আমাদেরকে এখানে কাগজ ভাঁজ করার পদ্ধতি বলেনি, তাই আমরা আজকে পেন্সিল কম্পাসের সাহায্যে কিভাবে যে ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করা যায় সেটা হাতে কলমে শিখব। চলো প্রিয় শিক্ষার্থী, যে আমরা প্রথমে ক নাম্বার কাজটি দিয়ে একক কাজটা শুরু করি। কাজটি করার জন্য আমি যে কাগজ ব্যবহার করব প্রিয় শিক্ষার্থীরা, ক নাম্বার উস্থলকোণী ও সমকোণী ত্রিভুজের পরিবৃত্ত আঁকি। প্রথমে আমরা উস্থলকোণী ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করব। সেটার জন্য আমি প্রথমে একটা ABC উস্থলকোণী ত্রিভুজ এঁকে নিয়েছি। উস্থলকোণী ত্রিভুজ কাকে বলে নিশ্চয় সেটা তোমরা জানো প্রিয় শিক্ষার্থীরা, তবু আমি তোমাদের সুবিধার্থে বলতেছি যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ। এখানে হচ্ছে যে এই ABC ত্রিভুজের বি কোণটা হচ্ছে যে স্থূলকোণ, অর্থাৎ যে কোণের পরিমাণটা 90 ডিগ্রি অপেক্ষা বড় এবং 180 ডিগ্রি অপেক্ষা ছোট, তাকে বলা হয় উস্থলকোণী ত্রিভুজ। তাহলে এই যে ত্রিভুজের এই যে বি কোণটা, এটা হচ্ছে যে 90 ডিগ্রি অপেক্ষা বড়। যদি 90 ডিগ্রি হতো তাহলে এটা এভাবে সোজা হতো, তাহলে এটা যেহেতু এটা বাঁকা হয়ে গেছে তার মানে এই কোণটা বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 90 ডিগ্রি অপেক্ষা বড় হয়েছে। তাহলে এই ABC ত্রিভুজের উপর আমরা যে পরিবৃত্ত অঙ্কন করব। পরিবৃত্ত অঙ্কন করার জন্য প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমাদের এখানে যে দুটা বাহু আছে, AB বাহু এবং AC বাহু, এখানে BC বাহু আছে, BC বাহুকে ভাগ করার দরকার হবে না। প্রথমে আমরা AB বাহু এবং AC বাহুকে যে সমদ্বিখণ্ডিত করব। সমদ্বিখণ্ডিত করার জন্য প্রিয় শিক্ষার্থীরা, আমরা AB বাহুর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নেব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিলাম। ব্যাসার্ধ নিয়ে এদিকে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। ঠিক একইভাবে এদিকে আরো একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। এবার এ বিন্দুকে কেন্দ্র করে আবার একই মাপ আমাদের মাপটা কিন্তু একই আছে, সেই অর্ধেকের বেশি মাপ নিয়ে আমি এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম, এদিকে আরো একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। এই বৃত্তচাপ দ্বয় এখানে পরস্পর পি বিন্দুতে ছেদ করছে আর এখানে কিউ বিন্দুতে ছেদ করছে। এবার আমি যে স্কেলের মাধ্যমে এই পি কিউ যোগ করে এ বি কে যে পি কিউ বাহু দ্বারা যে সমদ্বিখণ্ডিত করব। দেখো আমি একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি প্রিয় শিক্ষার্থীরা, যে এই যে পি কিউ যোগ করলাম, যোগ করে যে দেখতে পাচ্ছি যে এই বিন্দুতে যে এ বি বাহুটা সমদ্বিখণ্ডিত হয়েছে। এবার এসি বাহু, এসি বাহুর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নেব। এসি বাহু থেকে আমি অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিচ্ছি। এই দেখো অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এদিকে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম, আবার এদিকে আরেকটা বৃত্তচাপ অঙ্কন করলাম। এবার এ বিন্দুকে কেন্দ্র করে, যেহেতু এসি বাহুকে সমদ্বিখণ্ডিত করব, সেজন্য এ বিন্দুকে কেন্দ্র করে এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম, আবার এদিকে আরো একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। এই বৃত্তচাপ দুই পরস্পরকে
যে আর বিন্দুতে ছেদ করছে, আর এই বৃত্তচাপদ্বয় পরস্পরকে যে এস বিন্দুতে ছেদ করছে। প্রিয় শিক্ষার্থীরা, আবার যে পি কিউ যে বাহুটা ছিল সেই বাহুটাকে আমি আরো বর্ধিত করে দিয়েছি, যেহেতু এটা এদিকে এখানে এটা গিয়ে কিন্তু দুই জায়গায় একই জায়গায় সেট করতে হবে, অর্থাৎ পি কিউ এবং আর এস যে বাহু দুটো কিন্তু একটা বিন্দুতে সেট করবে। আমি এবার আর এবং এস বাহুদ্বয় বাহুটি যোগ করতেছি, অর্থাৎ বাহুটি তৈরি করতেছি, অর্থাৎ আর এবং এস যে বিন্দু যোগ করে আমি এখানে যে এসি যে বাহুটা আছে এসি বাহুকে এই যে এই বিন্দুতে কিন্তু সমদ্বিখণ্ডিত করেছে। এবার আমরা দেখতে পাচ্ছি যে পি কিউ, হ্যাঁ, এবং আর এস বাহুদ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। আমি এখানে যে পি বিন্দুটাকে এখান থেকে সরিয়ে এই জায়গায় দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমি পি বিন্দু এখান থেকে সরিয়ে এখানে দিয়েছি, নিশ্চয়ই এটা তোমরা বুঝতে পারতেছো। এবার যে এই পি কিউ এবং আর এস বাহুদ্বয় পরস্পর এখানে ও বিন্দুতে ছেদ করেছে। এবার ও থেকে যে এর দূরত্ব, বি এর দূরত্ব এবং সি এর দূরত্ব যে সমান করে আমি এখানে একটা পরিবৃত্ত অঙ্কন করতেছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, যে পরিবৃত্ত অঙ্কন করতেছি, এই যে পরিবৃত্ত অঙ্কন করলাম, দেখো পরিবৃত্তটা অঙ্কিত হয়ে গেছে। এবার আমরা যে উস্থলকোণী ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করলাম, এবার আমরা সমকোণী ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করব। যদিও বা যে বৃত্তটা, প্রিয় শিক্ষার্থীরা, একটু এখানে লেখার উপর চলে গিয়েছে, অর্থাৎ লেখাটা আমরা আরো উপর দিকে লিখতে হবে, অর্থাৎ যে ভিডিও ধারণ করার জন্য লেখাটাকে আমি যে কাছাকাছি লিখেছিলাম। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পেরেছো। চলো এবার প্রিয় শিক্ষার্থীরা আমরা সমকোণী ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করব। সমকোণী ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করার জন্য প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছি যার নাম হলো এ বি সি, অর্থাৎ এ বি সি একটি সমকোণী ত্রিভুজ এখানে আমি অঙ্কন করেছি। এখানে যে এ বি যে কোণ, সেই কোণটা হচ্ছে যে সমকোণ। তাহলে সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, বাকি দুইটা কোণ সূক্ষ্মকোণ, তাকে সমকোণী ত্রিভুজ বলে। প্রিয় শিক্ষার্থীরা, এই সমকোণী ত্রিভুজের উপর পরিবৃত্ত অঙ্কন করার জন্য প্রথমে আমরা যে এবি বাহু আছে এই এবি বাহুকে সমদ্বিখণ্ডিত করব। তাই আমি যে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম, এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম, ঠিক একই মাপ নিয়ে এদিকেও আরেকটা বৃত্তচাপ অঙ্কন করলাম। একই মাপে যে এ বিন্দুকে কেন্দ্র করে, প্রথমে আমরা বি বিন্দুকে কেন্দ্র করে অঙ্কন করছি, যে এ বিন্দুকে কেন্দ্র করে এখানে আরেকটা বৃত্তচাপ, আবার এই বৃত্তচাপের উপর আরো একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। এই বৃত্তচাপগুলোর আমরা নাম দেব, এটার নাম হচ্ছে যে পি, এটার নাম হচ্ছে যে কিউ। এবার আমরা পি কিউ যোগ করে বর্ধিত করব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, যে পি কিউ আমি যোগ করতেছি, হ্যাঁ, পি কিউ যোগ করে এভাবে বর্ধিত করলাম। হ্যাঁ, তো দেখা যাচ্ছে দেখি এই এই যে পিকিউ রেখাটি এবি কে এই জায়গায় সমদ্বিখণ্ডিত করেছে। এবার এসি যে বাহুটা রয়েছে এসি বাহুকে সমদ্বিখণ্ডিত করব। দেখো এসি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিলাম, এখানে একটা বৃত্তচাপ, আবার এদিকে আরেকটা বৃত্তচাপ অঙ্কন করলাম। ঠিক একইভাবে এবার একে কেন্দ্র করে একই পরিমাণ ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ, এখানে আরেকটা বৃত্তচাপ অঙ্কন করলাম। এবার এইগুলোর নাম দেব, এদের নাম হচ্ছে যে একটার নাম হচ্ছে যে আর, আরেকটার নাম হচ্ছে যে এস। এবার আর এস যোগ করব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, যে আমি কিন্তু আর এস যোগ করতেছি, একটু অ্যাডজাস্ট করে করতেছি যাতে করে কোনো ভুল ভ্রান্তি না হয়। করলাম, দেখো যোগ করলাম, আর এস যোগ করলাম। এবার আমরা দেখতে পাচ্ছি যে যে আর এস যে বাহুটা যে এখানে এই এ সি কে এই বিন্দুতে কিন্তু সমদ্বিখণ্ডিত করেছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে পি কিউ এবং আর এস বাহুদ্বয় পরস্পর যে এখানে ও বিন্দুতে ছেদ করেছে।
ও বিন্দুতে ছেদ করেছে। এবার যে ও কে কেন্দ্র করে ও এ, ও বি এবং ও সি এ সমান ব্যাসার্ধ নিয়ে এখানে আমি একটা বৃত্ত আঁকতেছি। দেখো বৃত্ত আঁকতেছি, এই যে বৃত্ত আঁকলাম, দেখো বৃত্ত অঙ্কন করলাম। এই বৃত্তটা একটু ভালো করে খেয়াল করো যে এ বি সি এই সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু এ বি এবং সি তে কিন্তু কি স্পর্শ করেছে, অর্থাৎ যে এ বি সি এই বিন্দু তিনটি কিন্তু যে ত্রিভুজের পরিধিকে স্পর্শ করেছে। তাইলে আমরা বুঝতে পারতেছি যে এই যে বৃত্তটি আমরা অঙ্কন করলাম এটি হচ্ছে যে এ বি সি সমকোণী ত্রিভুজের পরিবৃত্ত। তাহলে আমরা সমকোণী ত্রিভুজের পরিবৃত্ত কিভাবে অঙ্কন করতে হয় সেটাও হাতে কলমে শিখে নিলাম। এবার আমরা একটু যে চিত্রগুলো আঁকলাম, অর্থাৎ যে স্থূলকোণী ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করলাম এবং সমকোণী ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করলাম, এগুলো একটু আমরা পর্যবেক্ষণ করে দেখি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে স্থূলকোণী ত্রিভুজ এবিসি এর যে পরিবৃত্ত অঙ্কন করেছি সেখানে আমরা দেখতে পাচ্ছি যে পরিকেন্দ্র পরিকেন্দ্র কিন্তু যে ত্রিভুজের বাইরে অবস্থান করতেছে। এই যে এ বি সি যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজের বাইরে কিন্তু পরিকেন্দ্রের অবস্থান আমরা দেখতে পেলাম। এবার আমরা যে সমকোণী ত্রিভুজ এবিসি এর যে উপর যে পরিবৃত্ত অঙ্কন করেছি সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা যে এই এ বি সি সমকোণী ত্রিভুজের এই বি হচ্ছে যে এখানে সমকোণ, এই সমকোণের বিপরীত বাহু হচ্ছে যে এসি বাহু, হ্যাঁ, যেটা কে আমরা বলি অতিভুজ। হ্যাঁ, সমকোণের বিপরীত বাহু হচ্ছে যে এসি বাহু, সেটাকে আমরা বলি অতিভুজ। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে সমকোণী ত্রিভুজের উপর যখন আমরা পরিবৃত্ত অঙ্কন করতে যাচ্ছি তখন কিন্তু যে পরিকেন্দ্র সেই পরিকেন্দ্র কিন্তু অতিভুজের উপর কিন্তু অবস্থান করতেছে। তাহলে আমরা দেখতে পেলাম যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ পরিবৃত্ত অঙ্কন করার সময় যে পরিকেন্দ্রটা কিন্তু যে অতিভুজের উপর অবস্থান করে, আর যে স্থূলকোণী ত্রিভুজ এর উপর যখন আমরা পরিবৃত্ত অঙ্কন করি তখন কিন্তু পরিকেন্দ্রটি ত্রিভুজের বাইরে অবস্থান করে। চলো এবার আরো সামনের দিকে আগাই। একক কাজের খ নাম্বার প্রশ্নে কি বলেছে দেখো। খ নাম্বার প্রশ্নে বলছে যে সূক্ষ্মকোণী, স্থূলকোণী ও সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্রগুলোর কোথায় অবস্থান করবে চিত্র এঁকে নিচের ছকে উল্লেখ করো। আমরা প্রিয় শিক্ষার্থীরা যে স্থূলকোণী ত্রিভুজের এবং সমকোণী ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করে যে তাদের যে পরিকেন্দ্রগুলো কোথায় অবস্থান করে সেটা কিন্তু দেখলাম। এবার আমরা কিন্তু সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে পরিকেন্দ্র কোথায় অবস্থান করে সেটা এখনো দেখি নাই। আমরা প্রথমে সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে পরিকেন্দ্র সেটা কোথায় অবস্থান করে সেটা এবার দেখব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, যে সূক্ষ্মকোণী ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করার জন্য আমি এ বি সি একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ এখানে অঙ্কন করেছি, যে ত্রিভুজের প্রত্যেকটা কোণ সূক্ষ্মকোণ। তাহলে আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে সেটা জানলাম, যে ত্রিভুজের যে প্রত্যেকটি কোণ সূক্ষ্মকোণ অর্থাৎ 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণ তাদেরকে বা তাকে যে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। এবার সূক্ষ্মকোণী ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করার জন্য এখানে এ বি বাহুকে আমি প্রথমে দুইটা অংশে বিভক্ত করে নেব, অর্থাৎ সমদ্বিখণ্ডিত করব। হ্যাঁ, পি কিউ বাহু দ্বারা সমদ্বিখণ্ডিত করব। তাই আমি অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এখানে যে বি কে কেন্দ্র করে এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। এবার এখানে আরেকটা বৃত্তচাপ অঙ্কন করলাম। এবার একে কেন্দ্র করে ঠিক একই পরিমাণ ব্যাসার্ধ নিয়ে বা সমপরিমাণ ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম, এখানে আরেকটা বৃত্তচাপ অঙ্কন করলাম। এবার আমি যে পি কিউ, হ্যাঁ, যে রেখা সেই রেখা দ্বারা এই এবি কে সমদ্বিখণ্ডিত করব। তাই সেজন্য আমি এখানে পি কিউ রেখা অঙ্কন করতেছি, অর্থাৎ এটার নাম পি, এটার নাম হচ্ছে যে কিউ, তাহলে পি কিউ যোগ করতেছি। হ্যাঁ, এবার ঠিক একইভাবে প্রিয় শিক্ষার্থীরা যে এসি যে বাহুটা আছে সেই এসি বাহুটাকে আমি সমদ্বিখণ্ডিত করব। অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিচ্ছি, এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম, এদিকে আরেকটা বৃত্তচাপ অঙ্কন করলাম, এখানে সেই বৃত্তচাপের উপর আরেকটা বৃত্তচাপ অঙ্কন করলাম, এখানেও আরেকটা বৃত্তচাপ অঙ্কন করলাম। তাহলে বৃত্তচাপ দুইটা পরস্পর এখানে আর এবং এস বিন্দুতে সেট করলো। এবার আর এস যোগ করব। এই যে আর এস আমি যোগ করতেছি, একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি প্রিয় শিক্ষার্থীরা যাতে সঠিক হয়, কোনো ভুল না হয়। তাহলে আর এস আমি যোগ করে নিলাম। যে
পি কিউ এবং আর এস এই রেখা দুটি পরস্পর ও বিন্দুতে সেট করছে। এবার আমি ও এ যোগ করতেছি, অর্থাৎ বৃত্তের যে ব্যাসার্ধ নির্ণয় করার জন্য যে ও এ আমি যোগ করলাম। এবার ও এর পরিমাণ ব্যাসার্ধ নেব। দেখো যে ও এর পরিমাণ যে ব্যাসার্ধ নিচ্ছি সেই ব্যাসার্ধ কিন্তু ও বি এর পরিমাণও হবে একই এবং ও সি এর পরিমাণও হবে কিন্তু একই। হ্যাঁ, তাহলে এবার আমি এখানে বৃত্তচাপ অঙ্কন করতেছি বা বৃত্ত অঙ্কন করতেছি। দেখো আমি বৃত্তটা অঙ্কন করলাম প্রিয় শিক্ষার্থীরা। এই বৃত্তটি যে এ বি সি যে সূক্ষ্মকোণী ত্রিভুজ, এই সূক্ষ্মকোণী ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু এ বি এবং সি তে কিন্তু স্পর্শ করেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা যে সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে পরিকেন্দ্রগুলো ত্রিভুজের ভিতরে অবস্থান করতেছে, এই যে এই জায়গায় ভিতরে অবস্থান করতেছে, হ্যাঁ, বা ত্রিভুজের অভ্যন্তরে অবস্থান করতেছে। দেখো এবার প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের জন্য চিত্রগুলোকে ছোট করে এখানে একে এটা দেখিয়ে দিয়েছি। আমরা এখানে যে সূক্ষ্মকোণী ত্রিভুজের যে পরিবৃত্ত অঙ্কন করেছি সেই পরিবৃত্তের আমরা দেখতে পাচ্ছি যে পরিকেন্দ্রের অবস্থান হচ্ছে যে ত্রিভুজের অভ্যন্তরে, অর্থাৎ এখানে। হ্যাঁ, সেই জন্য এখানে পরিকেন্দ্রের অবস্থানটা লেখা হয়েছে ত্রিভুজের অভ্যন্তরে। এবার স্থূলকোণী ত্রিভুজ, আমরা এখানে যে স্থূলকোণী ত্রিভুজ এ বি সি ছিল সেটার মধ্যে আমরা পরিবৃত্ত অঙ্কন করেছি। পরিবৃত্ত অঙ্কন করে দেখতে পাচ্ছি যে এই পরিকেন্দ্রটা কিন্তু এই ত্রিভুজের বাইরে অবস্থান করতেছে, অর্থাৎ এখানে। সেজন্য লিখেছি যে পরিকেন্দ্রের অবস্থান হচ্ছে যে ত্রিভুজের বাইরে। এরপরে যে সমকোণী ত্রিভুজ অর্থাৎ এ বি সি, এখানে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছি। সেই সমকোণী ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করে আমরা দেখতে পাচ্ছি যে এই সমকোণী ত্রিভুজের যে পরিকেন্দ্রের অবস্থান সেটা হচ্ছে কিন্তু এই সমকোণী ত্রিভুজের যে বিপরীত বাহু অতিভুজ অর্থাৎ এসি যে অতিভুজ আছে সেই অতিভুজের যে মাঝখানে, হ্যাঁ, অতিভুজের যে উপরে মধ্যবিন্দুতে অবস্থান করতেছে। তাহলে এই সমকোণী ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পরিকেন্দ্রের অবস্থান হচ্ছে যে ত্রিভুজের অতিভুজের উপরে মধ্যবিন্দুতে। প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানগুলো আমি তোমাদের জন্য প্রথমে খাতায় করে দেখিয়েছি, এরপরে আমি আবার বইতে এই কাজগুলো যে কিভাবে তোমরা বইতে করবে সেটা প্রথমে আমি খাতায় দেখাইছি, খাতায় দেখানোর পরে এখানে বইতে অঙ্কন করে দেখিয়ে দিয়েছি। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছ। এবার গ নাম্বার সমস্যাটার সমাধান করব। এখানে গ নাম্বারে কি বলছে দেখো, গ নাম্বারে বলছে যে একটি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 9 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার এবং 15 সেন্টিমিটার, অর্থাৎ একটা ত্রিভুজ, হ্যাঁ, যে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 9 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার এবং 15 সেন্টিমিটার। এই তথ্যগুলোর মাধ্যমে তারা আমাদেরকে দুটো প্রশ্ন দিয়েছে। বলছে যে কি, এক নম্বরে ত্রিভুজটির পরিব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এই ত্রিভুজটার পরিব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। এবার দুই নম্বরে বলেছে ত্রিভুজটির পরিবৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো। এই সমস্যার সমাধান করার জন্য প্রিয় শিক্ষার্থীরা প্রথমে আমাদের যে তথ্যগুলো দেওয়া আছে যে একটা ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 9 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার এবং 15 সেন্টিমিটার, এটা কোন ধরনের ত্রিভুজ, প্রথমে আমাদেরকে এটা কোন ধরনের ত্রিভুজ সেটা যাচাই করতে হবে। এটা কি যে সমকোণী ত্রিভুজ, এটা কি স্থূলকোণী ত্রিভুজ, নাকি এটা সূক্ষ্মকোণী ত্রিভুজ, এটা প্রথমে আমাদেরকে যাচাই করতে হবে। এই যাচাইয়ের মাধ্যমে আমরা প্রিয় শিক্ষার্থীরা এক নাম্বার যে ত্রিভুজটির পরিব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো। এরপরে ত্রিভুজটির পরিবৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো, অর্থাৎ অর্থাৎ যে ত্রিভুজটার যে বৃত্তটা থাকবে সেই বৃত্তটার ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে পারবো। চলো এবার প্রিয় শিক্ষার্থীরা এই গ নাম্বার প্রশ্নের সমাধানটা আমি তোমাদের জন্য করে দেখাচ্ছি। সমাধানটা দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা। দেওয়া আছে ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য 9 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার ও 15 সেন্টিমিটার। প্রথমে আমরা এটা যে সমকোণী ত্রিভুজ কিনা সেটা যাচাই করতেছি। আমরা জানি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাস বলেছেন যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার, অর্থাৎ অতিভুজ স্কয়ারের যে মানটা হবে সেই মানটা লম্ব স্কয়ারের মান এবং যে ভূমি স্কয়ারের মানের যোগফলের সমান হবে। তাই আমরা লিখলাম প্রিয় শিক্ষার্থীরা যে এখানে যে সবচেয়ে বড় বাহুর দৈর্ঘ্য দেখতে পাচ্ছি 15 সেন্টিমিটার,
আর বাকি যে দুইটা বাহু 9 সেন্টিমিটার এবং 12 সেন্টিমিটার। তাহলে আমরা যদি মনে করি যে এই ত্রিভুজটা যদি সমকোণী ত্রিভুজ হয়, তাহলে যে যে ভূমির দৈর্ঘ্য হতে পারে 12 সেন্টিমিটার আর উচ্চতা হতে পারে 9 সেন্টিমিটার, আর অতিভুজ যেটা সেটা হবে 15 সেন্টিমিটার। আমরা জানি যে অতিভুজ সবসময় অন্য দুই বাহু অপেক্ষা বড় হয়। হ্যাঁ, অন্য দুই বাহু অপেক্ষা বড় হয়। তাই আমরা এটা পিথাগোরাসের সূত্রের মাধ্যমে যে পরীক্ষা করতেছি। দেখো যে এখানে যদি এই ত্রিভুজটা যদি এটা লম্ব হয় অর্থাৎ 9 সেন্টিমিটার, প্লাস এটা যদি ভূমি হয় অর্থাৎ 12 সেন্টিমিটার, ইকুয়াল টু, আর অতিভুজ যদি 15 হয় তাহলে 15 স্কোয়ার, অর্থাৎ 9 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার ইকুয়াল টু 15 স্কোয়ার, অর্থাৎ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। এবার আমরা সমাধান করে দেখতেছি, বা 9 কে স্কোয়ার করলে 81 প্লাস 12 কে স্কোয়ার করলে 144 ইকুয়াল টু 15 কে স্কোয়ার করলে 225। এবার আমরা যে 81 এবং 144 যোগ করে পেলাম 225। তাহলে এবার অতিভুজের যে বর্গফল সেটাও পেয়েছি 225। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা ত্রিভুজের অর্থাৎ সমকোণী যে ত্রিভুজটা, সেই ত্রিভুজের যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ারের যে সমষ্টি বা যোগফল সেটা অতিভুজ স্কোয়ারের সমান, বা অতিভুজ স্কোয়ারের সমান। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ। এটা একটা কি সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমি এখানে যে পরিবৃত্ত অঙ্কন করেছি। প্রথমে এই ত্রিভুজটা, যে এটাকে যদি আমি নামকরণ করি প্রিয় শিক্ষার্থী, যে এটা এ, আর এটা হবে বি, আর এটা হবে সি, অর্থাৎ এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের এ বি বাহুটাকে আমি প্রথমে সমদ্বিখণ্ডিত করেছি যে পি কিউ বাহু দ্বারা। এবার সমকোণী ত্রিভুজের যে অতিভুজ এসি আছে, সেই এসি বাহুটাকে আর এস বাহু দ্বারা সমদ্বিখণ্ডিত করেছি। আমরা দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা যে পি কিউ বাহু এবং আর এস বাহু পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। এই ও বিন্দুটা হচ্ছে যে এই পরিবৃত্তের যে পরিকেন্দ্র। হ্যাঁ, আমরা এই পরিকেন্দ্রটা দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা, যে এ বি সি ত্রিভুজের অতিভুজের যে মধ্যবিন্দু, সে মধ্যবিন্দুতে অবস্থান করতেছে। মধ্যবিন্দুতে কি অবস্থান করতেছে। এবার প্রিয় শিক্ষার্থীরা একটু ভালো করে খেয়াল করো যে এই এ বি সি যে সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজ যে অতিভুজটা আছে, সেই অতিভুজটা কিন্তু এই পরিবৃত্তটাকে সমান দুইটা অংশে বিভক্ত করে নিয়েছে। তাহলে সমান দুই ভাগে বিভক্ত করে একটা বৃত্তকে কোন বাহু, সেটা হচ্ছে যে ব্যাস, অর্থাৎ বৃত্তের ব্যাস বৃত্তকে সমান দুটো অংশে বিভক্ত করে। এটা আমরা কিন্তু আগের ক্লাসে শিখেছি প্রিয় শিক্ষার্থীরা। এটা নিশ্চয়ই তোমরা জানো এবং তোমাদের মনেও আছে। তাহলে আমরা এই সমকোণী ত্রিভুজের যে অতিভুজ, সেটা হচ্ছে যে এই বৃত্তটার, অর্থাৎ এই যে পরিবৃত্ত, এই পরিবৃত্তের ব্যাস। হ্যাঁ, এই পরিবৃত্তের কি ব্যাস। চলো এবার 1 নম্বর সমাধানটা করে দেখি। ত্রিভুজটির পরিবৃত্তের ব্যাস সমান অতিভুজের দৈর্ঘ্য, অর্থাৎ এই বৃত্তটার যে ব্যাসটা হবে সেটা এবিসি, এই ত্রিভুজটার অতিভুজ। তাহলে অতিভুজের দৈর্ঘ্যটা আমরা জানি প্রিয় শিক্ষার্থী যে 15 সেন্টিমিটার, সেই জন্য আমি লিখেছি ইকুয়াল টু 15 সেন্টিমিটার। তাহলে আমরা এই পরিবৃত্তের ব্যাস পেয়ে গেছি 15 সেন্টিমিটার। কত পেয়েছি প্রিয় শিক্ষার্থীরা? 15 সেন্টিমিটার। তাহলে আমরা এবার ব্যাসার্ধ বের করব। আমরা জানি যে ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ, ব্যাসের অর্ধেক কি ব্যাসার্ধ। সুতরাং পরিবৃত্তের ব্যাসার্ধ হবে ওই যে ব্যাস পেয়েছি 15 সেন্টিমিটার, সেটাকে 2 দিয়ে ভাগ হবে, অর্থাৎ যে অর্ধেক করতেছি 2 দিয়ে ভাগ করে। তাহলে 15/2 সেন্টিমিটার। তাহলে 15 কে 2 দিয়ে ভাগ করে আমরা পেলাম 7.5 সেন্টিমিটার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে পরিবৃত্ত এঁকেছি, সেই পরিবৃত্তের যে পরিব্যাসার্ধের দৈর্ঘ্যটা পেয়ে গেছি 7.5 সেন্টিমিটার। তাই আমি লিখেছি প্রিয় শিক্ষার্থীরা, দেখো, অতএব ত্রিভুজটির পরিব্যাসার্ধের দৈর্ঘ্য 7.5 সেন্টিমিটার। নিশ্চয়ই এটা তোমরা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা। তাহলে আমরা এটা আনসারটা পেয়ে গেছি, অর্থাৎ 1 নাম্বার আনসারটা পেয়ে গেছি। এবার আমরা 2 নাম্বারের আনসারটা দেখব। আমাদেরকে 2 নাম্বারে বলছে যে ত্রিভুজটির পরিবৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা পরিবৃত্তের কিন্তু ব্যাসার্ধ পেয়ে গেছি। কোথা থেকে পাইছি? 1 নাম্বার থেকে পাইছি। তাহলে যে ত্রিভুজটির পরিবৃত্তের ক্ষেত্রফল সমান কি? ক্ষেত্রফল সূত্র হচ্ছে কি পাই আর স্কয়ার,
অর্থাৎ আর হচ্ছে যেখানে পরিব্যাসার্ধ স্কোয়ার, সেই জন্য লিখলাম পাই ইন্টু পরিব্যাসার্ধ স্কোয়ার। পরিব্যাসার্ধটা আমরা কিন্তু 1 নম্বরে পেয়েছি, ইকুয়াল পাই এর মান হচ্ছে 3.14, এটা অবশ্যই তোমরা জানো প্রিয় শিক্ষার্থীরা, ইন্টু যে পরিব্যাসার্ধ যে হচ্ছে যে কত 7.5, যেটা এখান থেকে পেয়েছি সেটা আমি এখানে লিখেছি হোল স্কোয়ার বর্গ সেন্টিমিটার। প্রিয় শিক্ষার্থীরা, যে আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি, পায়ের মান আসলে যে 3.1416, তোমাদের শ্রদ্ধেয় শিক্ষক মহোদয় যদি তোমাদের ক্লাসে যদি বলে থাকেন যে তোমরা পায়ের মান 3.1416 লিখবা, সেক্ষেত্রে তোমরা 3.1416 লিখে এই প্রশ্নের সমাধানটি করবা। আমি তোমাদের বইতে যে পায়ের মান 3.1414 দেওয়া আছে সেই মানটা ধরে এই সমাধানটি করেছি। এবার সমাধানটা দেখো, 3.14 ইন্টু পরিব্যাসার্ধের মানটা লিখলাম 7.5 হোল স্কোয়ার বর্গ সেন্টিমিটার, 3.14 ইন্টু 7.5 কে হোল স্কোয়ার করে পেলাম 56.25, তাহলে বর্গ সেন্টিমিটার এককটা এখানে লিখলাম। এবার 3.14 কে 56.25 দিয়ে গুণ করে পেয়েছি 176.715 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা যে পরিবৃত্তের যে ক্ষেত্রফল সেই ক্ষেত্রফলটা কিন্তু পেয়ে গেছি, এটাই হচ্ছে আমাদের আনসার। সেজন্য এটা লিখে দিয়েছি প্রিয় শিক্ষার্থীরা। অতএব ত্রিভুজটির পরিবৃত্তের ক্ষেত্রফল 176.715 বর্গ সেন্টিমিটার, এটাই হচ্ছে আনসার। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই সমস্যার সমাধানটি অর্থাৎ একক কাজের আজকের সমাধানগুলো তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো। যেহেতু বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা, তাই আজকের ক্লাসটি তোমাদের কাছে অনেক অনেক চমৎকার লেগেছে। আজকে আমরা এই পর্যন্ত সমাধান করলাম। আগামী ক্লাসে অর্থাৎ আগামী 14তম পর্বে 166 পৃষ্ঠার ত্রিভুজের অন্তর্বৃত্ত, ইংরেজিতে যাকে বলা হয় ইন সার্কেল অফ এ ট্রায়াঙ্গেল, এখান থেকে শুরু করব। গণিতের শিকন অভিজ্ঞতা 7 বৃত্তের খুঁটিনাটি এর 14তম পর্বটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সাথে সাথে গণিতের অন্যান্য ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ক্লাসগুলো নিয়মিত দেখতেছো, তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা সবেমাত্র আজকে প্রথমবার আমার ক্লাসটি দেখলা, তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজিয়ে দাও। আর তোমার বন্ধুদের সাথে ও আত্মীয় স্বজনের সাথে ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করো, যাতে করে তারাও তোমার মতো দেখে উপকৃত হয়। গণিতের শিকন অভিজ্ঞতা 7 বৃত্তের খুঁটিনাটি এর 14তম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, অবশ্যই নিরাপদে থাকবা। সবাইকে ধন্যবাদ।